প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি মাহমুদুল ইসলাম, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ে দ্বিতীয় পত্রে তোমাদের তৃতীয় চ্যাপ্টার থেকে আজকে আলোচনা করব বিপণন কার্যাবলী, অর্থাৎ ইংরেজিতে বলা হয় ফাংশনস অফ মার্কেটিং। তো আমরা বিপণন কার্যাবলী সম্পর্কে আজকে কিছুটা ধারণা দিই। বিপণন কার্যাবলী হচ্ছে কতগুলি কাজের বিপণন কাজের সমষ্টিকে একসঙ্গে বিপণন কার্যাবলী বা ফাংশনস অফ মার্কেটিং বলা হয়। যেমন আমরা বাস্তব ক্ষেত্রে দেখতে পাই, একজন উৎপাদনকারী কাঁচামাল ক্রয় করছে, পণ্য উৎপাদন করছে এবং সেটা বাজারে বিক্রয় করার জন্য বিভিন্ন কৌশল বা পন্থা অবলম্বন করছে। এই উৎপাদনকারী এই বিভিন্ন কাজে তার পণ্য বাজারে বিক্রয় করার জন্য যে কার্যাবলী বা যে কৌশল অবলম্বন করছে সেটা মূলত বিপণন কার্যাবলী। আমরা বিপণন কার্যাবলীকে তিনটি ভাগে ভাগ করতে পারি, যেমন বিনিময় কার্যাবলী, বন্টন কার্যাবলী এবং সহায়ক কার্যাবলী। তো মূলত বিপণনের কার্যাবলী এই তিনটি। তো বিনিময় কার্যাবলীর ভিতরে আসে যেমন ক্রয়, বিক্রয়। এই ক্রয় বিক্রয়ের ফলে পণ্যের মালিকানা সত্ত্ব হস্তান্তরিত হয়। বিপণন কার্যাবলীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ক্রয় এবং বিক্রয়। ক্রয় হলো বিপণন প্রক্রিয়ার প্রধান কাজ ও প্রথম কাজ। উৎপাদন কার্য পরিচালনা বা পরবর্তীতে বিক্রয়ের জন্য পণ্য বা সেবা ক্রয় করা হয়। আমরা বলতে পারি যে প্রক্রিয়ার মাধ্যমে পণ্যের মালিকানা সত্ত্ব বিক্রেতার ক্রেতার নিকট হস্তান্তরিত হয় তাকে ক্রয় বলে। অর্থাৎ এই বিক্রেতার থেকে পণ্য ক্রেতার নিকট হস্তান্তরিত হয় অর্থের বিনিময়ে, আর এই প্রক্রিয়ায় পণ্যের মালিকানা সত্ত্ব হস্তান্তরিত হয়। তো পণ্য শুধু উৎপাদন করলেই চলবে না, এটা বাজারে বিক্রয় না করতে পারলে পণ্যের উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হবে এবং উৎপাদন কাজ বন্ধ হয়ে যাবে। এজন্য বিপণন প্রক্রিয়া সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ক্রয়।
বিক্রয় তেমন পণ্যের মালিকানা সত্ত্ব হস্তান্তরিত হয়, কিন্তু বিক্রয় ক্রয়ের মতো এত ছোট বিষয় নয়। এটা অনেক কাজের সমাহার, অনেকগুলি কাজের সমষ্টিকে একসঙ্গে আমরা বিক্রয় বলবো। পণ্য বিক্রয় প্রক্রিয়ায় পণ্যের মালিকানা সত্ত্ব হস্তান্তরিত হয় অনেক কৌশলের মাধ্যমে, যেমন ভোক্তার প্রয়োজন নির্ধারণ, চাহিদা সৃষ্টি, ক্রেতা অনুসন্ধান, ক্রেতা সম্পর্কে, পণ্য সম্পর্কে ক্রেতাকে উপদেশ দান এবং আলাপ আলোচনার মাধ্যমে পণ্যের মালিকানা সত্ত্ব হস্তান্তর কার্যক্রমকে বিক্রয় বলা হয়। তো সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা লক্ষ্য করেছো ক্রয় কাজটা সহজ, কিন্তু বিক্রয়টা একটু জটিল প্রক্রিয়া। তো সহজে বিক্রয় কার্যক্রম হয় না, এর জন্য অনেক পণ্যের মালিককে বিক্রয়ের কিছু কৌশল অবলম্বন করতে হয়। এই কৌশলগুলি যেমন আমি বললাম, ভোক্তার প্রয়োজন নির্ধারণ, চাহিদা সৃষ্টি, ক্রেতা অনুসন্ধান, পণ্য সম্পর্কে ক্রেতাকে উপদেশ দান, আলাপ আলোচনার মাধ্যমে পণ্যের মালিকানা হস্তান্তর কার্যক্রমকে আমরা কি বলবো? বিক্রয় বলবো। তো এই কার্যক্রম পরিচালনা করতে গিয়ে একজন বিক্রয়কারীকে বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, বিক্রয় প্রসারের মাধ্যমে ভোক্তার প্রয়োজনের সাথে পণ্য ও সেবার মালিকানা, সেবার সামঞ্জস্য সৃষ্টিকে বোঝায়। তো এখানে পণ্য বিক্রয় করতে গেলে পণ্যের পরিকল্পনা উন্নয়ন, চাহিদা সৃষ্টি, ক্রেতা সৃষ্টি, ক্রেতা অনুসন্ধান এবং পণ্য সম্পর্কে ক্রেতাকে অবহিতকরণ, বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, বিক্রয়িকতা প্রভৃতি কৌশল অবলম্বন করতে হয়। তো আমরা শিখতে পারলাম বিনিময় কার্যাবলীর দুইটা, একটি হচ্ছে ক্রয় এবং আরেকটি হলো বিক্রয়। তো এই বিক্রয়ের ধারণায় আমরা প্রধান যে কয়টি জিনিস শিখতে পারলাম সেটা হচ্ছে পণ্য পরিকল্পনা উন্নয়ন, তথ্য ব্যবসা, ক্রেতা অনুসন্ধান, প্রসারের সকল হাতিয়ার ব্যবহার করে চাহিদা সৃষ্টি, বিক্রয় শর্তাবলীর আলোচনা, তথ্য মান, পরিমাণ ও মূল্য নির্ধারণ, পণ্যের মালিকানা ও পণ্য হস্তান্তরের লক্ষ্যে বিক্রয় চুক্তি সম্পাদন। এই কয়টি বিষয় বিক্রয়ের মাধ্যমে সম্পাদিত হয়। দ্বিতীয় যে বিষয়টি বিপণনের কার্যাবলী, সেটি হচ্ছে বন্টন কার্যাবলী। অর্থাৎ ক্রেতাদের চাহিদা মতো পণ্য পৌঁছে দেওয়া সংক্রান্ত বিপণন কার্যাবলী হচ্ছে বন্টন কার্যাবলী। আমরা লক্ষ্য করি পণ্য যে প্রান্তে উৎপাদিত হয় তার অপর প্রান্তে থাকে ভোক্তা বা ক্রেতা। এই ভোক্তা এবং ক্রেতা পৃথিবীর একই প্রান্তে অবস্থান করে না, বা একটি দেশের একই অঞ্চলে অবস্থান করে না, বা একই প্রান্তে অবস্থান করে না। তাহলে এই পণ্য তোমরা লক্ষ্য করেছো, আমরা যে পণ্যটা ব্যবহার করছি এটা কিভাবে আমাদের হাতে আসলো। যেমন আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের পণ্য ব্যবহার করি, এই পণ্যটা আমাদের হাতে কিভাবে আসে? নিশ্চয় তোমরা বলবে কোনো না কোনো মাধ্যম দিয়ে আমাদের হাতে পৌঁছায়। তাহলে কিসের মাধ্যমে আসে? পরিবহনের মাধ্যমে আসে। তোমরা অবশ্যই উত্তর দিবে পরিবহনের মাধ্যমে আসে। তো এটা
এই বন্টন কার্যাবলীর ভিতরে আছে পরিবহন, গুদামজাতকরণ এবং মোড়কীকরণ। পরিবহন একটা গুরুত্বপূর্ণ বিষয়। পরিবহন না হলে আমরা এক প্রান্তের পণ্য আর এক প্রান্তে পেতাম না। আমাদের দেশের এক অঞ্চলে উদ্বৃত্ত অঞ্চল থেকে পণ্য যে ঘাটতি অঞ্চলে আমরা পাই এটা পেতাম না। যেমন আমরা একটি বিষয় খেয়াল করো, আমরা রাজশাহীর আম কালীগঞ্জের বাজারে বসে পাচ্ছি। এটা কিভাবে সম্ভব হয়েছে? এটা পরিবহনের মাধ্যমে সম্ভব হয়েছে। তো পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? পরিবহন স্থানগত উপযোগ সৃষ্টি করে। অর্থাৎ রাজশাহীর আম রাজশাহীর বাজারে কম দামে পাওয়া যায়, কিন্তু এই আম যখন পরিবহনের মাধ্যমে কালীগঞ্জের বাজারে আসে তখন তার উপযোগিতা বেড়ে যায়, এবং এই উপযোগিতা বাড়ার কারণে মূল্যও বেড়ে যায়। এই যে বাড়তি উপযোগ সৃষ্টি হলো, এটাই হচ্ছে বন্টন কার্যাবলী। এটা বিপণনের বন্টন কার্যাবলী। তেমন সিলেটের আনারস, এই ধরনের আমরা কিছু পণ্যের উদাহরণ দিতে পারি। শুধু আমাদের দেশের কথাই নয়, পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে আমাদের দেশে যে ফলমূল, শাকসবজি বা অন্যান্য পণ্য সামগ্রী আমরা পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করি, তেমন পৃথিবীর অন্য দেশ থেকেও আমাদের দেশে বিভিন্ন জিনিস আমরা আমদানি করি। এটা কিসের মাধ্যমে সম্ভব হচ্ছে? পরিবহনের মাধ্যমে সম্ভব হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম উৎপাদক এবং ভোক্তা একই স্থানে অবস্থান করে না। তো উৎপাদন স্থান থেকে ভোগের স্থানে পণ্য পৌঁছে দিয়ে সহযোগিতা করে পরিবহন, এবং এটা স্থানগত উপযোগ সৃষ্টি করে, এবং এই স্থানগত উপযোগ সৃষ্টি হওয়ার ফলে পণ্যের মূল্য বেড়ে যায়, আর এই পরিবহন বন্টন কার্যাবলী সহায়তা করে। 2 নম্বর যে বিষয়টি বন্টন প্রক্রিয়ার, সেটি হচ্ছে গুদামজাতকরণ। অর্থাৎ পণ্য উৎপাদনের পরপরই পণ্য ব্যবহার করা হয় না, কিছুদিনের জন্য পণ্য মজুদ বা সংরক্ষণ করে রাখা হয় গুদামে। এর ফলে সময়গত উপযোগের সৃষ্টি হয়, আর এই সময়গত উপযোগ সৃষ্টি হওয়ার ফলে পণ্যের বাড়তি যে মূল্য বৃদ্ধি পায়, সেটাই হচ্ছে সময়গত উপযোগ। তো এই সময়গত উপযোগ গুদামজাতকরণের ফলে সম্ভব হয়। তো ছাত্রছাত্রী, আমরা দেখতে পাই যে আমাদের দেশের উৎপাদিত আলু, ধান, পাট, গম, বিভিন্ন ধরনের ফসল যখন উৎপাদন মৌসুমে দাম কম থাকে, তখন কৃষকের কাছ থেকে এটা সংগ্রহ করে গুদামে সংরক্ষণ করে রাখা হয়। ফলে যখন উৎপাদন মৌসুম থাকে না, অর্থাৎ উৎপাদন মৌসুম ছাড়া এটা বিক্রি করা হয়, তখন এই পণ্যের দাম বেড়ে যায়। কেন বেড়ে যায়? এটা আমরা বুঝতে পারছি যে সময়গত উপযোগ সৃষ্টি হওয়ার ফলে এই পণ্যের দাম বেড়ে যায়। আমরা তাহলে কি লক্ষ্য করছি? গুদামজাতকরণের ফলে সময়গত উপযোগ সৃষ্টি হয়। এরপরে আছে মোড়ককরণ বা প্যাকেজিং। দেখো, এই মোড়ককরণ বা ইংরেজিতে বলা হয় প্যাকেজিং। তো পণ্যটা যখন বাজারে বিক্রয় করা হয়, তখন এটা একটা আবরণ দিয়ে পণ্যটাকে মুড়িয়ে দেওয়া হয়। তো আমরা বলতে পারি পণ্যের মান বজায় রেখে
সঠিক ও সুষ্ঠুভাবে ক্রেতাদের মাঝে পণ্যটি পৌঁছে দেওয়া ও নানাবিধ উদ্দেশ্য অর্জনের জন্য পণ্য মোড়কের নকশাকরণ, উন্নয়ন ও পণ্যের গায়ে তা লাগানোর সাথে জড়িত কাজকে আমরা মোড়ককরণ বলি। মোড়ককরণ হচ্ছে একটি পণ্যের ডিজাইন নির্ধারণ এবং ধারক বা মোড়ক উৎপাদনের সামগ্রিক কাজ। পণ্যের মোড়ক কেন ব্যবহার করা হয়? পণ্যের মান ঠিক রাখা, পণ্যের নিরাপত্তা বিধান, অর্থাৎ পণ্যটা যাতে নাড়াচাড়ার ফলে ভেঙে না যায়, ক্রেতাদের মাঝে আকর্ষণীয় করে তোলার জন্য মোড়ককরণ করা হয়। যেমন আমরা ছোটদের পণ্যের মোড়কের গায়ে বিভিন্ন ধরনের কার্টুন, ছবি এবং আকর্ষণীয় করে মোড়ক তৈরি করা হয়। ছোট শিশুদের পণ্যের গায়ে এটা এই ধরনের ডিজাইন করা হয়। আবার এই পণ্যের কিছু কিছু পণ্যের ক্ষেত্রে সরকার বা আন্তর্জাতিক আইন অনুযায়ী মোড়ককরণ বাধ্যতামূলক। যেমন বেবি ফুড, গুঁড়া দুধ, কেমিক্যাল সামগ্রী, রাসায়নিক দ্রব্য ইত্যাদি পণ্যের ক্ষেত্রে মোড়ককরণ বাধ্যতামূলক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পণ্যের গুণাগুণ, মান এগুলির জন্য পণ্যের মোড়ককরণ যেমন বাধ্যতামূলক, তেমন পণ্যটিকে ক্রেতাদের মাঝে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করাও এবং অক্ষত অবস্থায় দ্রুত ক্রেতার নিকট পৌঁছানো নিমিত্তে মোড়ককরণের প্রয়োজন পড়ে। তাহলে আমরা বিপণন কার্যাবলীর দুইটি কার্যাবলী আলোচনা করলাম, বিনিময় কার্যাবলী এবং বন্টন কার্যাবলী। তো বিনিময় কার্যাবলীর ভিতরে দুইটি কাজ, ক্রয় বিক্রয়। বন্টন কার্যাবলীর ভিতরে তিনটি কাজ, সেটা হচ্ছে পরিবহন, গুদামজাতকরণ এবং মোড়ককরণ। এরপরে আছে সহায়ক কার্যাবলী। পণ্য বিক্রয় করতে গেলে উপরোক্ত কাজগুলি যেমন আমরা আলোচনা করলাম, এটা যেমন গুরুত্বপূর্ণ, সহায়ক কার্যাবলীও তেমন গুরুত্বপূর্ণ। যেমন অর্থ সংস্থান করা। এই অর্থ সংস্থান মানে অর্থের সংগ্রহ করা, অর্থের উৎস অনুসন্ধান করা, অর্থ প্রয়োজন নির্ধারণ করা, অর্থের সংরক্ষণ করা এবং প্রয়োজনীয় খাতে সেটা ব্যয় করা। তো উৎপাদন কাজ পরিচালনা করতে গেলে একজন বিপণনকারী অর্থের প্রয়োজন পড়ে, যেমন পণ্য পরিবহনের ক্ষেত্রে, গুদামজাতকরণের ক্ষেত্রে, মোড়ককরণের ক্ষেত্রে, নকশা করার জন্য বিভিন্ন ধরনের কাজে অর্থের ব্যয় হয়। অর্থাৎ অর্থ ছাড়া কোনো কাজ হয় না। এই জন্য অর্থ সংস্থান একটি গুরুত্বপূর্ণ কাজ। এরপরে দ্বিতীয় যে সহায়ক কার্যাবলী আছে সেটি হচ্ছে ঝুঁকি গ্রহণ। অর্থাৎ ভবিষ্যতে কোনো অনিশ্চিত ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে ঝুঁকি। অর্থাৎ পরবর্তীতে কি হবে এটা আমাদের কিন্তু জানা নাই, এটা অনিশ্চিত। তো সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা বুঝতে পারছো যে পরবর্তীকালে পণ্যটার কি সমস্যা হতে পারে বা এই পণ্যের কি ক্ষতি হতে পারে এটা আমাদের সম্পূর্ণ অজানা। অর্থাৎ ভবিষ্যতে কোনো অনিশ্চিত ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে ঝুঁকি। এই ঝুঁকি যেমন চুরি, ডাকাতি, অগ্নিকাণ্ড, বন্যা, এই ধরনের বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি আসতে পারে পণ্যের ক্ষেত্রে, পণ্য বিনষ্ট হওয়া। তো এই বিপদ আপদের ঝুঁকি মোকাবেলা করতে হয় একজন বিক্রেতাকে। বীমার মাধ্যমে এই ধরনের ঝুঁকি কিছুটা হ্রাস করা সম্ভব হয়। এরপরের যে কাজ আছে সেটি হলো মান নির্ধারণ ও শ্রেণীবদ্ধকরণ করা।
অর্থাৎ তোমরা সিলেবাসে দেখবা যে মান নির্ধারণ ও শ্রেণীবদ্ধকরণ হচ্ছে প্রমিতকরণ ও পর্যায়িতকরণ করা। অর্থাৎ পণ্যের রং, গুণাগুণ, আকার, সাইজ এগুলিকে মান নির্ধারণ বলা হয়। এই পণ্যের মান নির্ধারণের পরে মান অনুযায়ী পণ্যটাকে বিভিন্নভাবে সাজানোকে শ্রেণীবদ্ধকরণ বলা হয়। তো মান নির্ধারণের পরের কাজটা কিন্তু শ্রেণীবদ্ধকরণ করা। এটা বিপণনের একটি গুরুত্বপূর্ণ কাজ। অর্থাৎ প্রমিতকরণ মানের সাথে জড়িত, পর্যায়িতকরণ শ্রেণীবদ্ধকরণের সাথে জড়িত। একজন বিপণনকারীকে কেন এটা করতে হয়, এটা আমাদের প্রশ্ন আসতে পারে যে কেন মান নির্ধারণ করা হবে এবং কেন শ্রেণীবদ্ধকরণ করা হবে। দেখো, পণ্য যখন তৈরি করা হয় তখন বিভিন্ন মানের পণ্য উৎপাদন হয়। এটা মান অনুযায়ী পণ্যের মূল্যেরও বিভিন্ন পার্থক্য হয়। এই দামের পার্থক্যের কারণে একজন বিপণনকারী যদি পণ্য মান অনুযায়ী শ্রেণীবদ্ধকরণ করে তাহলে পণ্যের ক্রেতার সঙ্গে দর কষাকষি করা হয় না, প্রতিযোগিতার বাজারে টিকে থাকা সম্ভব হয়, পণ্যটাকে একটি পণ্য থেকে আর একটি পণ্যে আলাদা করা যায়, পণ্যের মূল্য নির্ধারণ করা সহজ হয়। এই ধরনের বিভিন্ন ধরনের গুরুত্ব আছে, তোমরা পরবর্তীতে এটা জানতে পারবে। তাহলে মান নির্ধারণ ও শ্রেণীবদ্ধকরণ করা হচ্ছে বিপণনের সহায়ক কার্যাবলীর একটা কাজ। এরপরে আছে বাজার তথ্য সংগ্রহ করা। একজন বিপণনকারীকে বাজারে সম্ভাব্য ক্রেতাকে খুঁজে বের করা, অর্থাৎ ক্রেতা অনুসন্ধান করা, ক্রেতাদেরকে স্থায়ী ক্রেতায় পরিণত করা, বাজারে পণ্যটি চলবে কিনা, এই ধরনের প্রয়োজনীয় সকল তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও বন্টনের সাথে জড়িত কাজকে বাজার তথ্য সংগ্রহ বলা হয়। তো একজন বিপণনকারীকে তার পণ্যের ঝুঁকি হ্রাস করার জন্য এই ধরনের বাজার তথ্য সংগ্রহ করতে হয়। এরপরে যে কাজটি আছে সহায়ক কার্যাবলী, সেটা হচ্ছে বিক্রয়োত্তর সেবাদান। অর্থাৎ একটি পণ্য বিক্রয় করলেই হয় না, এই বিক্রয়ের কাজ শেষ হয়ে যায় না, বিক্রয়ের পরেও একজন বিক্রয়কারীকে আরও কতগুলি কাজ করতে হয়। সেটা হচ্ছে পণ্যের বিক্রয়োত্তর সেবা। অর্থাৎ পণ্য যদি বিক্রয়ের পরে ক্ষতি হয় বা পণ্যের কোনো সমস্যা দেখা দেয় তাহলে বিপণনকারীকে এটা মেরামত করে দিতে হয়। এই যে মেরামত করে দেওয়া বা পুনঃমেরামত করার জন্য সেটাই হচ্ছে বিক্রয়োত্তর সেবা। এই বিক্রয়োত্তর সেবার ফলে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পায়। বিশেষত ইলেকট্রনিক্স দ্রব্য এবং শিল্পপণ্যের ক্ষেত্রে বিক্রয়োত্তর সেবা প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিপণন কাজ হিসেবে বিবেচিত হয়। সুপ্রিয় ছাত্রছাত্রী, আমরা আজকে বিপণনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখলাম, সেটা হচ্ছে বিপণনের কার্যাবলী, ইংরেজিতে বলা হয় ফাংশনস অফ মার্কেটিং। তো তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। সবাইকে ধন্যবাদ।